মানবাধিকার কমিশনের এই পদত্যাগের পাশাপাশি তারা একটি খোলা চিঠিও দিয়েছেন, আপনারও নিশ্চয়ই নজরে এসছে। খোলা চিঠিতে তারা অনেকগুলো বিষয়ের সামনে এনেছেন যেগুলো সংসদে আলোচনা হয়েছে। তার মধ্যে খোলা চিঠির শেষের দিকে একটি জায়গায় তারা বলেছেন, সেটি হচ্ছে এরকম: জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ পাশ করে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি করলেও প্রকৃত অর্থে ভবিষ্যতে জুলাই যোদ্ধারা মামলার ঝুঁকিতে পড়বেন। এর একটি ব্যাখ্যাও তারা দিয়েছেন যে কিভাবে সেই ঝুঁকিটিতে পড়তে পারেন, কারণ অধ্যাদেশটি থাকলে সেটি নির্ধারণ করে দিত এটি কিভাবে হত্যা হয়েছে, সেটি মানবাধিকার কমিশন ঠিক করতো, কিন্তু পুরনো আইনে ফিরে যাওয়ার ফলে এখন সেটি পুলিশ নির্ধারণ করবে, ফলে পুলিশ হত্যার দায়ে ভবিষ্যতে জুলাই যোদ্ধারা বিচারের মধ্যেও পড়তে পারেন বলে আশঙ্কা তাদের। আপনার মন্তব্য? এটা তো খুব একটা কমন সেন্স, মানে অন্য সব কিছু বাদ দেন আপনি। কমন সেন্স হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে জিনিসটা বলে, যে ধরেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি দুইটা পক্ষ থাকে এবং একটা পক্ষের কাছে যদি সিদ্ধান্ত নেওয়ার মানে যে কোনো বিবাদবান দুইটা পক্ষ, একটা পক্ষের কাছে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি দিয়ে দেন, সে স্বাভাবিকভাবেই পক্ষপাত করবে। এখন জুলাইতে পুলিশের সাথেই তো প্রধানত ছাত্র জনতার প্রতিরোধ হয়েছে। সে ধরেন কথার কথা, আমরা জুলাইয়ের বিএনপি কিংবা ছাত্রদলের বহু নেতাকর্মী যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে একদম সেলিব্রেট করে এবং তারা সিরিয়াসলি রাস্তায় ছিল, কারণ ছাত্রদল যুবদল একটা সংগঠিত ফোর্স, তারা রাস্তায় ছিলেন এবং ওই সময় কিন্তু তাদের ভূমিকা মানে খুব দারুণভাবে কাজে লেগেছে। এখন প্রধানত আমরা জুলাইতে কাকে ফেস করেছি? পুলিশকে ফেস করেছি। এখন ওই কারণেই কিন্তু মানবাধিকার কমিশন আইন এবং হচ্ছে যে এই যে কি বলে যে জুলাই যোদ্ধাদের যে সুরক্ষার যে আইনটা, এটা কিন্তু একটার সাথে আর একটা ইন্টারলিঙ্কড। ইভেন গুম অধ্যাদেশটাও, তিনটা আইন কিন্তু একটার সাথে আর একটা ইন্টারলিঙ্কড। এটা এস ভাই আরও ভালো বলতে পারবেন। এবং এই তিনটা আইনের মাদার ল হচ্ছে, প্রিন্সিপাল ল কিংবা মাদার ল বলে সম্ভবত, এই ধরনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন অধ্যাদেশটা। এইটা ঠিক থাকলে বাকি দুটো আসলে কাজ করবে। এখানে তিনটা কিন্তু অ্যাজ এ প্যাকেজ আকারে কাজ করবে। এখন এইটা যদি আপনি বাতিল করে দেন, ওই দুটো আসলে আলটিমেটলি বাতিল করে দিতে হবে। মানবাধিকার কমিশন অধ্যাদেশটা বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে বাকিগুলো আসলে ফাংশন করবে না। এখন এই জুলাইয়ের যে সুরক্ষা অধ্যাদেশ যেটা, এটা যেহেতু একটা সেন্টিমেন্ট আছে, একটা পাবলিক সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টটা ব্যাপকভাবে বিপক্ষে যাবে, এই জন্য ওইটাকে সংশোধন করে পাশ করা হয়েছে। কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হয়েছে এবং গুম অধ্যাদেশটাও বাতিল করা হয়েছে। এখন এইখানে যে ব্যাপারটা যেটা, যে ধরে নিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট একটা খারাপ আইন করছে, এই আইনটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে, কিন্তু এই খারাপ আইনটা নিশ্চয়ই 2009-এর হাসিনার করে যাওয়া আইনের থেকে খারাপ না। এটা তো একদম খুব কমন সেন্স, এটা বোঝার জন্য আইন বোঝা দরকার নেই। এবং আপনার কাছে যেহেতু মানে 2/3 মেজরিটি তো দরকার নেই, আপনার কাছে যেহেতু সিম্পল মেজরিটি থাকলে আপনি আবার এই আইনটাকে সংশোধন কিংবা পরিবর্তন করতে পারবেন, তাহলে আপনি এটা পরে আপনার কাছে পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু মাঝখানে যখন আপনি এটাকে ল্যাপস করে দিলেন কিংবা বাতিল করে দিলেন, এখন কিন্তু আমরা আবার ওই 2009-এর আইনের অধীনে চলে গেছি। 2009-এর আইনের অধীনে চলে যাওয়ার ক্ষেত্রে যেটা হলো যে আমরা মানে কি বলে যে তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে মানবাধিকার ওই অংশটুকুর অংশে আমরা এখন হাসিনার শাসনে আছি। ওই অংশটুকু এখন আমাদের হাসিনার ল শাসন করতেছে। দেখেন, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটার ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া হয়েছে যে এইটা আরও বেশি কনসালটেশন প্রয়োজন। এই যুক্তিটা আইনমন্ত্রী খোদ দিয়েছেন। হোয়ারএজ আপনি যদি জাতিসংঘের পেজে যান, এইটা কারণ মানবাধিকার কমিশন আইনের সাথে আপনার মনে রাখা দরকার যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের সাথে একটা সংযোগ আছে। বাংলাদেশের মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকারগুলো যদি দেখেন, ওটা কিন্তু ওই ডিক্লারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে জাতিসংঘর ওই ডিক্লারেশন হওয়ার পরে রাষ্ট্রগুলো আইদার এটা পরিবর্তন করছে, নতুন রাষ্ট্র যেগুলো হয়েছে তারা ওটাকে কপ্ট করছে। এটাই হচ্ছে গিয়া মানে গণতান্ত্রিক এই পৃথিবীতে এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখন ওইটা করার সময় জাতিসংঘের কনসালটেশন কিন্তু নেওয়া হয়েছে এবং জাতিসংঘের পেজে এই আইনটা সম্পর্কে আমি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দেখেছি, আমি এই মুহূর্তে খুলে দেখাতে পারবো না, কিন্তু ওইটা আপনি খুঁজলে পাবেন যে ওইখানে যে কনসালটেশনটা করা হচ্ছে সেটা জাতিসংঘ এটাকে দিচ্ছে,
কি বলে যে অ্যাকনোলেজ করতেছে, ওইখানে একটা ছবি আছে, যে ছবিতে হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা উনি বক্তব্য দিচ্ছেন, পাশে কিংবা ওনার পেছনে হচ্ছে বর্তমান আইনমন্ত্রী বসা, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন। এবং ওইখানে ওনারা দাবি করছেন 600-র মতো মানুষের সাথে এটা নিয়ে কনসালটেশন হয়েছে। নিশ্চয়ই বিশেষজ্ঞ মহলেই তো কনসালটেশনটা হবে, এবং এইটা খুব একটা ভালো যুগোপযোগী আধুনিক একটা আইন। কমিশনকে ধরেন স্বাধীন করা, এবং কমিশন যাতে মানবাধিকার কমিশন হিসেবে রিয়েলি ফাংশন করতে পারে। এখন যুক্তি দেওয়া হয়েছে, প্রথমত হচ্ছে যে একটা কড়া যুক্তি দেওয়া হয়েছে যে এইটাকে আরও অধিকতর কনসালটেশন দরকার। আবার আরেকটা জায়গায় বলা হয়েছে যে এই মানবাধিকার কমিশনকে কোনো একটা মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে। এইটা হচ্ছে একটা কী ধরনের যুক্তি, কিভাবে দিল আমি ঠিক জানি না। মানে এখন আমাদের ধরেন কি বলে যে বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, বিজ্ঞ পলিটিশিয়ান, বিজ্ঞ আইন বিশেষজ্ঞ, রাষ্ট্র যারা চালাইছেন, ওনাদেরকে যদি আমাদের এটা শিখাইতে হয় কিংবা বলতে হয়, মানে শিখাইতে শব্দটা আমি সরি, এটা আমি উইথড্র করতেছি, এটা যদি আমাদেরকে বুঝাইতে হয়, মানে এই প্রেশারিটুকু আমাদের নিতে হয় যে একটা কমিশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটা পাবলিক প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে নির্বাহী বিভাগকে তদারকি করা। নির্বাহী বিভাগের ওয়াচডগ প্রতিষ্ঠান হিসেবে সে কাজ করবে। তাকে যদি আপনি নির্বাহী বিভাগের অধীনে দেন, মানে আইন মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান, সে যে পুলিশের করবে, তদারকি করবে। পুলিশ তো এখানে সাধারণত নির্বাহী বিভাগের যে প্রতিষ্ঠান, এমনিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি এখন তো আর নাই, সেটা নাই। এবং ওনারা চাচ্ছেন যে এই কমিশনটা একটা যুক্তি হিসেবে বলে ফেলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। মানে এইটা একটা খুবই অ্যাবসার্ড ব্যাপার আমার কাছে মনে হয়েছে, খুবই অ্যাবসার্ড।